মোহাম্মদ সাহাবউদ্দিন পাকিস্তান সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট টিভি ইন্টারভিউতে বলছেন যে আমরা 370 ফিরিয়ে আনবো, আমরা কাশ্মীরকে আজাদ করব ইনশাল্লাহ। উনি বলছেন কেন ভারতবর্ষে আমাদের অনেক এম্প্যাথাইজার, অরুন্ধতী রায়, অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। 2014 সালে বর্ধমান ব্লাস্ট। বহু বছর এই স্লিপার সেল শান্ত থাকে, কিন্তু কোন একটা সময় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট পেলে এরা মাথা চাগার দিয়ে ওঠে। ভারতবর্ষ গান্ধী বুদ্ধর দেশ, তার মানে এই নয় যে গাল বাড়িয়ে দেবো মার খাওয়ার জন্য। কৃষ্ণের হাতে বাঁশিও রয়েছে, সুদর্শন চক্র রয়েছে। সাধারণ বাঙালি পরিবার থেকে আপনি দেশের সব থেকে একটা এলিট একটা সন্ত্রাস বিরোধী সংগঠন যেটা এনএসজি, সেখানকার কমান্ডার হলেন। কারণ এনএসজিতে যদি সরাসরি কোনো সিভিলিয়ানকে কোর্স করতে পাঠানো হয়, আমার মনে হয় 2 বা 3 জিনিসে মারা। কোর্সের রুল হচ্ছে কোর্সে একজন ভুল করলে সবার পানিশমেন্ট, কিন্তু বাঙালি যদি একবার কারণ পেয়ে যায় না, তাই সেই বাঙালিকে ঠেকিয়ে রাখা যায় না। ধুরন্ধর আমার ভালো লাগেনি, কারণ আমাদের বাস্তব জীবনটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং। সারা পৃথিবীর সব থেকে বড় বেআইনি অস্ত্রের চালান হচ্ছে ডেরা আদম খেল। সিনেমার মতো একদম। এখন উড়ি যখন চলে বা ধুরন্ধর চলে, পুরো হল কাঁপিয়ে ভারত মাতা কি জয়। তুমি যে রাষ্ট্রের জন্য কাজ করছো সেটা শুধুমাত্র ভারত মাতা জানবে। আমার দুর্ভাগ্য, আমি এখনো বেঁচে আছি। শত্রু কি শুধু ওপারে রয়েছে, শত্রু এপারে নেই। আমি 2026-কে কোনো মতেই নির্বাচন হিসাবে দেখছি না। হিন্দু সনাতনী সমাজের এটা কিন্তু শেষ ধর্মযুদ্ধ। নমস্কার। আজকের এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে আপনারা অনায়াসেই ধুরন্ধর বলতে পারেন। সিনেমায় তো আপনারা রিয়েল লাইফ ধুরন্ধর দেখেছেন, কিন্তু ইনি রিয়েল লাইফ ধুরন্ধর। প্রাক্তন এনএসজি কমান্ডার, রয়ের এজেন্ট, ইন্টারপোলের স্পেশাল এজেন্ট, আমাদের বাংলার ঘরের ছেলে শ্রী দীপাঞ্জন চক্রবর্তী আজকে আমাদের সাথে আছেন। আসুন তাকে আমরা স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন বলুন? সবসময় ভালো আছি, নিজে তো ব্যক্তি হিসাবে ভালো আছি, বাট আমার রাজ্য বাংলা ভালো নেই। ওটাকে ভালো না করতে পারলে তো ভালো থাকা, নিজের ভালো থাকাটার কোনো যুক্তি নেই। চেষ্টা করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি, পার্টিও চেষ্টা করছে। বাংলাকে ভালো করতেই হবে, বাংলা অসুস্থ। একটা বাঙালি পরিবার, সাধারণ বাঙালি পরিবার থেকে আপনি দেশের সব থেকে একটা এলিট একটা সন্ত্রাস বিরোধী সংগঠন যেটা এনএসজি, সেখানকার কমান্ডার হলেন। তো এই যাত্রাপথটা কি কঠিন ছিল? খুব কঠিন ছিল না অল্প কঠিন ছিল? ব্যাপার হচ্ছে যে যারা মাউন্ট এভারেস্টে চড়ে না, তারা কখনোই নিচে থেকে 26,000 ফিট টার্গেট করে না, তাহলে সে জীবনে উঠতে পারবে না। প্রথমে একটা চাপ এসে যাবে, তারা ফেজ ওয়াইজ ওঠে। ফার্স্ট বেস ক্যাম্প, সেকেন্ড বেস ক্যাম্প, থার্ড অ্যাডভান্স ক্যাম্প, হয়তো 5,000 ফিট হঠাৎ করে সে রিয়েলাইজ করে সে সাবমিট করলো। আমার এই জার্নিটা ওরম ভাবে ধীরে 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 উঠেছে। এমন নয় যে আমি কল্যাণী থেকে গ্রাজুয়েশন করি আমি সোজা ঢুকে গেলাম এনএসজিতে বা রয়, তাহলে আমি বাঁচতামই না। তো ধীরে ধীরে তৈরি হয়েছে। তো এই যে জার্নিটা নিঃসন্দেহে ইন্টারেস্টিং। এবং আমার একটা সমস্যা আছে, যেটা এখনো আছে এই 2026-এ। 1988-তে জার্নি শুরু হয়েছিল। আমার ব্যাপারটা হচ্ছে যে এই যে কঠিন ব্যাপার, যেটা লোকে বলে না খুব অসুবিধা, মুশকিল, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের সঙ্গে একটা শব্দও জড়িয়ে থাকে, সেটা হচ্ছে অপরচুনিটি। চ্যালেঞ্জ থাকা মানে অপরচুনিটি। আমি প্রত্যেক কটা স্টেপকে আমি এনজয় করেছি। তার জন্য আমার কখনোই মনে হয়নি যে আমার জার্নিটা সাংঘাতিক কঠিন। আমি ওটাকে থরলি এনজয় করেছি, আমি আজও এনজয় করি, সবকিছু এনজয় করি। তার জন্য ভেরি জানি না, আমার একটা ফিলোসফি, বাট ইনবিল্ট ফিলোসফি। আমি জেনে শুনে কিছু করিনি, এবং আমি শুধু পডকাস্টে বসে দর্শক শ্রোতাদের ইমপ্রেস করার জন্য বলছি না। নাথিং টু ডু উইথ ইমপ্রেশন। আমরা সাধারণ মানুষরা জানি যে কমান্ডো ট্রেনিং অত্যন্ত কঠিন, মানে মানুষ বোধহয় মানুষ থাকে না সেরকম কঠিন। তো আপনার মনে হয়নি যে সেই সময় যখন আপনি এই পজিশনে মানে ট্রেনিং এ গেলেন, তখন কি আপনার কোনো রকম কষ্ট বোধ হয়নি, বা সেটা আপনি মেনে নিয়েছেন?
না দেখো, এনএসজি যে ব্যাপারটা, আহ, আমি এনএসজি তে যাওয়ার আগেও 4টে কমান্ডো কোর্স করেছি। আচ্ছা। আমার পেরেন্ট ডিপার্টমেন্ট আইটিবিপির অ্যান্টি টেরোরিস্ট কমান্ডো কোর্স করেছি মসুরিতে। ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমি ওই প্রহার বলে একটা সিনেমা আছে, দেখেছি বলে হুম, হুম। নানা পাটেকরের, ওটা বেলগাঁও কমান্ডো ইনফ্যান্ট্রি স্কুল বেলগাঁও, এবং তখন নানারা শুট করছিল 91-এ। ও তখন থেকে আমার সঙ্গে ওনার বন্ধুত্ব হয়ে যায়। বেলগাঁও কমান্ডো যথেষ্ট কঠিন। ওই গুলমার্গ মাউন্টেন ওয়ারফেয়ার কোর্স করেছি, সাংঘাতিক কঠিন। মিজোরামে ওয়ারেন্টিতে একটা কোর্স হয় যেটাকে জঙ্গল কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার সার্ভাইভাল কোর্স, এক্সট্রিমলি কঠিন। ওইগুলো করার পরে আমি এনএসজিতে গেছি। কারণ এনএসজিতে যদি সরাসরি কোনো সিভিলিয়ানকে কোর্স করতে পাঠানো হয়, আমার মনে হয় 2 বা 3 দিনে সে মারা যাবে, সে বাঁচবে না, মারা যাবে। মারা যাবে। এই জন্য এনএসজির ক্রাইটেরিয়াটাই হচ্ছে জয়েন করা, যে এ তো 100% ডেপুটেশন, এনএসজি ডাইরেক্টলি তো কোনো রিক্রুটমেন্ট হয় না। প্যারামিলিটারি ফোর্সেস আর ইন্ডিয়ান আর্মি, হুম। যেখান থেকে আসার প্রত্যেক ইউনিটের কিন্তু নিজস্ব কমান্ডো কোর্স হয়, যে আর্মিরও আছে, প্যারামিলিটারির আছে। সেই কোর্সে মিনিমাম 90% মার্কস নিয়ে আসতে হবে। তারপরে তুমি দেন ইউ উইল বি অ্যালাউড ফর দ্য বেসিক ট্রেনিং। কারণ ওখানে যেটা আমার অ্যাডভান্স, সেটা এখানে বেসিক। এছাড়া যদি সরাসরি কোনো মানুষকে দেওয়া, সে মারা যাবে। মানে আমরা শুনেছি যে অনেকে পালিয়ে এসেছে, তারা করতে পারে না, এরকম হয়? হ্যাঁ, পালিয়েও আসে। এবং ধরো আমার সময় কথা বলছি, এখন দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, এখন তো বেড়েছে। বাট অ্যাভারেজ ধরো ইন্ডিয়াতে প্যারামিলিটারি ইন্ডিয়ান আর্মি মিলিয়ে 60 লক্ষর ফোর্স। 60 লক্ষর ফোর্স থেকে এনএসজির জন্য, মানে এন্ট্রান্সের জন্য কোয়ালিফাই করে খুব বেশি হলে এক একটা কোর্সে 600 লোক। আচ্ছা। 60 লক্ষ থেকে 600। এবার 600-র পরে বেসিক এনএসজি বেসিক কোর্সটা করে বেরোয় খুব বেশি হলে 300। হাফ ওখানেই বাতিল। এবার এই 300 থেকে এবার অ্যাডভান্স কোর্স যেটাতে আমরা যাই, সেটা অ্যাডভান্স কোর্সে 300 থেকে ওটা 100 খানেক 7500। সেখান থেকে ফাইনালি যেটাকে আমরা বলি ফ্যান্টম, ফ্যান্টম কোর্স হয় 20 জন 15 জন। এবার 60 লক্ষ থেকে 15-20 জন আসা, তো প্রসেসটা হুম। বলে দিচ্ছে যে কতটা কঠিন। আমার সৌভাগ্য যে আমি ফ্যান্টম করতে পেরেছি, মানে 60 লক্ষ থেকে ওই 15-20 জনের মধ্যে ছিলাম। তবে এটা কিছুটা ভাগ্য থাকে, কারণ এই যে দীর্ঘ যাত্রা, প্রায় 1.5 বছরের কোর্স, এটাতে চোট আঘাত লাগার সম্ভাবনা খুব বেশি থাকে, সেটাকে বাঁচাতে হয়। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ওই 1.5 বছরে পুরো 1.5 বছর ধরে উইকলি টেস্ট হয়। সো উইকলি টেস্টে আমাকে ইমপ্রুভমেন্ট দেখাতে হবে। এবং ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমাদের একটা স্পিড মার্চ হয় উইথ 20 কিলো ওয়েট। এই স্পিড মার্চটা আগে 90 কিলোমিটার হতো, আমরা 90 কিলোমিটার করেছি। এখন শুনেছি ওটাকে 60 কিলোমিটার নিয়ে এসছে। 90 কিলোমিটার আমরা দৌড়াতাম ওই 20 কিলো ওয়েটটা নিয়ে। সো এটা যদি আমি ধরো, এটা আমি 8 ঘন্টায় করলাম প্রথম সপ্তাহে বা প্রথম মাসে। যদি আমি আমি এটা 8 ঘন্টায় করতে পারি, আমি 8 ঘন্টায় করে দিলাম, তো নেক্সট মাসে আমার ইমপ্রুভমেন্ট হবে না, কারণ আমি তো স্যাচুরেশনে পৌঁছে গেছি। সো আমাকে কন্ট্রোল করতে হবে, প্রথম মাসে আমি ওটাকে 9 ঘন্টায় করবো, তারপরের মাসে হয়তো 9 ঘন্টা 15 মিনিট। এটা ক্যালকুলেশন রাখতে হয় যে আমি নিজেকে কতটা এক্সপোজ করব, এবং এটাকে মেনটেন করা। যেটা আমি বলি যে আমি এই যে ওয়ারেন্টির যে কোর্স করেছি, বা গুলমার্গ মাউন্টেন ওয়ারফেয়ার, বা বেলগাঁও, এগুলো শর্ট ডিউরেশনের। মানে ওগুলোতে কি হয়, বেলগাঁওতে কোর্স সিলেবাস যেটা, সে সিলেবাসটা আমাদের 56 ডেজ, 56 দিনের। এবার 8 সপ্তাহ। এবার ওটা আমাদের দেওয়া হচ্ছে সিলেবাসটা, যাওয়া মাত্র যে এই 56 দিনের কোর্স। কোর্সটা যখন শুরু করছি, তখন আমাদের বলছে না না, ওটা 8 সপ্তাহের কোর্স নয়, ওটা 4 সপ্তাহ কোর্স। হাফ আমরা yes, এবার ওটা কোর্সটা সিলেবাস চেঞ্জ হবে না, আমাদের রুটিন চেঞ্জ হবে। রুটিনটা আমাদের 12 ঘন্টায় দিন ক্যালকুলেট করা হবে। সকাল ভোর 4টে থেকে বিকাল 4টে, বিকাল 4টে থেকে পরের দিন ভোর 4টে। এই 12 ঘন্টা 24 ঘন্টার কোর্স করছি। এবং তার জন্য আমাদের অ্যাভারেজ সময় পেতাম আমরা দুটো হাফ মিলিয়ে খুব বেশি হলো 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দিনে আরাম করার জন্য। ও তার মধ্যে স্নান, খাওয়া ইত্যাদি প্রভৃতি বিশ্রাম সব। এবং সেখানেও যদি আমাদের কোনো পানিশমেন্ট হতো, কারণ ফোর্সের রুল হচ্ছে কোর্সে
একজন ভুল করলে সবার পানিশমেন্ট, সবার পানিশমেন্ট সবার। একজনের বলে? এটা রুল, এটা বন্ডিং। একজন ভুল করলো বা কেউ কোনো কারণে নালিশ করলো, তাহলে সবার হবে পানিশমেন্ট, আর ওই পানিশমেন্টই রেস্ট টাইমে হয়। সো এটা আমাদের মনে হতো যেটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু সুবিধাও রয়েছে। 28 দিনে হয়ে যাচ্ছে, বুঝতেই পারলাম না কখন সূর্য উঠলো কখন সূর্য চলে গেল। ও শেষের দিকে দিন 5-7 আমরা যখন কোর্সে থাকতাম, আমরা ওই মরা মানুষের মতো চলতাম, কোনো সেন্স থাকতো না, জাস্ট রোবটের মতো ইচ্ছা শক্তিতে চালিয়ে নিয়ে যাওয়া। এনএসজিতে দেখলাম যে এই ব্যাপারটা 1.5 বছর ধরে করতে হচ্ছে। তো এর জন্য তুমি যেটা প্রশ্নটা করলে না, যে মানুষ থাকে না, হ্যাঁ। আমাদের এই কোর্সটার নামই হচ্ছে কনভার্সন কোর্স। মানুষ থেকে কমান্ডোতে কনভার্ট করা হচ্ছে, সেটা কমপ্লিট কনভার্সন হয়। এবং আমাদের এনএসজি ট্রেনিং সেন্টারে যখন মানেসারে ঢুকবে, ঢুকতেই একটা বিশাল বড় বোর্ড লাগানো আছে, দুটো পাশাপাশি। একটা হচ্ছে when the going gets tough, the tough gets going. আরেকটা বোর্ড, সেটা খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যাল কারেজ ইজ দ্য লিস্ট ফর্ম অফ কারেজ, মেন্টাল কারেজ মেন্টাল কারেজ ইজ এভরিথিং। তোমার মন যদি চায় ইউ ক্যান ডু এনিথিং, আর তোমার যদি মন না চায় শরীর দিয়ে কিচ্ছু হয় না। তার মানে বাঙালি যে মাছে ভাতে বাঙালি দুধে ভাতে বাঙালি সেই কনসেপ্টটা আপনি চেঞ্জ করেছেন। আপনি তো প্রথম বাঙালি যিনি কমান্ড্যান্ট হিসেবে এনএসইউতে গেছিলেন। না, আমি প্রথমে একটু কারেকশন করে দিই, আমি এখনো মাছ ভাতটাই খাই, আমি রুটি খুব কম খাই। আমি এখনো মাছ ভাতেই বাঙালি, আমি রান্নাও করি, আমি খেতেও ভালোবাসি। দ্বিতীয় যেটা গেস, আমি এনএসজি প্রথম জিডি অফিসার বাঙালি। দেখ, ঠিক আছে, আমি সেটাকে খুব একটা গুরুত্ব দেই না, ওটা নিছক হয়ে গেছে, সেটা সেটা সমস্যা না। আমার মনে হয় যে বাঙালিদের নিয়ে একটা বদনাম আছে না, যে বাঙালিরা ভীতু, সেটাই বাঙালিরা বেঙ্গল রেজিমেন্ট নিয়ে অনেকে বলে। বাংলা তো জেনারেল জয়ন্ত চৌধুরীকে দিয়েছেন, জেনারেল জয়ন্ত চৌধুরী না থাকলে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ আসতো না, গোয়া আসতো না। জেনারেল শঙ্কর রায় চৌধুরী দিয়েছেন, অনেক দিয়েছেন, বহু। জেনারেল এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, এয়ার মার্শাল সুব্রত বহু দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় বাঙালির না একটা কজ দরকার, কারণ দরকার। বাঙালি ভীতু না সাহসী, সেটা আন্দামান সেলুলার জেলে যাও, বুঝে যাবে। 95% লোক বাঙালি। তাদের একটা রিজন ছিল, নিছক চাকরির জন্য বাঙালি, একটু হয়তো লেথার্জিক, কিন্তু বাঙালি যে একবার কারণ পেয়ে যায় না, তাই সেই বাঙালিকে ঠেকিয়ে রাখা যায় না। সে কারণটা দেশমাতৃকা। অবভিয়াসলি, অবভিয়াসলি। আমি আমার দেশকে ভালোবাসি, কতটা ভালোবাসি, কিভাবে ভালোবাসি, সেটা ডিফাইন করা মুশকিল। একদম। কিন্তু আপনি তো আন্ডার কভার এজেন্ট ছিলেন পাকিস্তান। এই জীবনের মধ্যে এই 38 ইয়ার্স আপনার কর্মজীবন, সেখানে সব থেকে রোমহর্ষক কোন একটা অভিজ্ঞতা আমাদের কাছে বলুন, একটু শেয়ার করুন। রোমহর্ষক না ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং। আমি পাকিস্তানে একটা কোনো কুখ্যাত কাউকে টার্গেট ছিল যে এলিমিনেট করতে হবে, ও ভারতে অনেক রক্ত জড়িয়েছে, অনেক। অ্যান্ড ওটা আমার জীবনের একমাত্র ফেলিওর, ওই মিশন আমি ফেল করিনি কোনোদিন, ওই একটা। ওকে ঈশ্বর বা আল্লাহ যেই বলো না কেন, ওনার তো আল্লাহ নিজে বাঁচিয়ে নিয়ে গেছে। মানে আমার হাত থেকে শিকার বেরিয়ে যাওয়াটা ইম্পসিবল, আমি ফেল হয়েছিলাম। এবং এটা 8 মাস, প্রায় 1 বছরের প্রজেক্ট ছিল, আমাকে তৈরি করা হয়েছিল। এবং আমি আফগানিস্তান দিয়ে পাকিস্তানে ঢুকি। সে আমরা সিনেমা দেখেছি ধুরন্ধরে, ওরকম ব্যাপার। আমি ধুরন্ধর আমার ভালো লাগেনি, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং এই জন্য যে আমি, মানে আমাদের বাস্তব জীবনটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং। আমি বুঝি সিনেমাটিক লিবার্টি, তাকে একটা বিজনেস করতে হচ্ছে, আমি আমার গল্প বললে কেউ শুনবে না, দুজন শুনবে। সিনেমাতে যখন হবে রণবীর সিং কে কোটি কোটি লোক দেখবে, দ্যাটস ফাইন, কিন্তু বাস্তবটা একদম ডিফারেন্ট। তো আমি আমার সার্ভিস লাইফে এরকম চমক পাইনি, খুব রেয়ার। সো আমি ওসব আমি খুব শর্ট করছি, অত সময় নেই। তো আমি ফাইনালি আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢুকি, একা একা না। এটা এই যে আমরা যারা অ্যাকশন করি বা ফিল্ডে, লোকে তাদের ক্রেডিট দেয়, কিন্তু যারা লজিস্টিক দেয়, যারা ব্যাক এন্ড সাপোর্ট দেয়, যারা আমাদের ডিপ অ্যাসেট, তাদের কথা তো ভাবাই যায় না। সো
আমাকে বলাই হয়েছিল সমস্ত, তো আমি যেরকম অর্ডার পেয়েছিলাম যে আমি এই একটি লোক তোমাকে বর্ডার ক্রস করিয়ে, তোরখাম বর্ডার ক্রস করিয়ে খাইবার পাখতানখোয়াতে পেশাওয়ার অব্দি নিয়ে যাবে, এবং পেশাওয়ারে একজন ভদ্রলোক তোমাকে পাকিস্তানের জন্য যা যা করার সেগুলো সাপোর্ট দেবে, হোয়াট এভার। অ্যান্ড হি ইজ আওয়ার ডিপ অ্যাসেট। এই ডিপ অ্যাসেট ব্যাপারটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট আমাদের জন্য, ফিল্ড এজেন্টদের জন্য, কারণ ওরা এনশিওর করে যে আমি যে মিশনে এসেছি সেই মিশনটা 100% সাকসেসফুল। এরা কি ওখানকার ওই দেশেরই লোক? জরুরি নয়, হয় অনেক সময়, কিন্তু এই ডিপ অ্যাসেটরা বহু যত্নে তৈরি করা হয় এবং এদের সম্পর্কে কেউ জানে না। এবং ভারতবর্ষে ধরো আমার যে হ্যান্ডলার ছিলেন, একজন হ্যান্ডলার হন, হুম। খুব সিনিয়র অফিসার হন, জয়েন্ট ডাইরেক্টর আইজি অ্যান্ড অ্যাবভ লেভেলে হ্যান্ডলার হন, এবং আমার যিনি হ্যান্ডলার তিনি এখনো বেঁচে আছেন। ইনফ্যাক্ট আমি আমার যে লাস্ট বইটা লিখেছি এই অপারেশনটি নিয়ে, আবার কমান্ডো সীমান্ত পেরিয়ে, ওনার নামই ডেডিকেট করেছি আমি। উনি এবং আমাদের পিতামহ ভীষ্ম বলতাম RN কাও, স্বর্গীয় রামেশ্বরনাথ কাও স্যার, উনি আমাদের গুরু। ওনারই শিষ্য অজিত দোভাল স্যার, ওনারই শিষ্য আমাদের বাংলার নতুন গভর্নর RN রেড্ডি RN স্যার। আমরা সব একই গুরুর শিষ্য। ওনারা অনেক সিনিয়র, আমি খুব নগণ্য লোক। সো আমাকে তখন সেই হ্যান্ডলার জানেন আমার সেই ডিপ অ্যাসেট যে তার পরিচয়, তো আমাকে বলা ছিল এই জায়গায় এই লোক তোমাকে পৌঁছে দেবে, দ্যাটস ইট। এবার তোমার ডিপ অ্যাসেট তোমাকে হ্যান্ডেল করবে, সে তোমার যাবতীয় প্রয়োজন মেটাবে। তো আমি পাকিস্তানে পৌঁছাই পেশাওয়ারে। পেশাওয়ারে পৌঁছানোর পর ভদ্রলোকের সঙ্গে আমাকে যে আফগানিস্তান থেকে নিয়ে এসেছিল একজন তালিবান, সে আমাকে সে ওখানে হ্যান্ড ওভার করালো। তো ও চলে যাওয়ার পরে ওর অফিসে একটা খুব সুন্দর ভদ্রলোক, বাড়ি সুন্দর দেখতে, প্রচুর ফর্সা, সুন্দর দাঁড়িয়ে, ভেরি টিপ টপ লোক। তো হঠাৎ করে আমাকে বললেন যে, কেন ওনার অফিসে বসে কথা হচ্ছিল, 2-3 জন আরো ছিল, আমাকে বললো চলুন বাইরে গিয়ে একটা সিগারেট খান। তো না, হ্যাঁ চলুন বাইরে গিয়ে সিগারেট খাই। তো আমি তখন খুব সিগারেট খেতাম, বাইরে গেছি। বাইরে গিয়ে উনি সিগারেটটা ধরিয়েছেন, আমাকে একটা সিগারেটটা দিলেন, সিগারেটটা টান দিয়ে, এবং তার আগের রাতটা 24 ঘন্টা আমার একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, উত্তেজনা বলো হোয়াট এভার, হুম। কত ক্লান্তি, একটা মাইন্ডসেট আলাদা ছিল, একটু একটু লেথার্জিক একটু হয়ে গেছিল, শরীর আর স্নায়ুর উপর চাপ পড়েছিল। উনি একটা সিগারেটের টান দিয়ে আমার দিকে ঘুরে ঝরঝরে পরিষ্কার বাংলায় বললেন, আর সবকিছু ভালো, কোনো অসুবিধা? এর থেকে বড় শখ আমি লাইফে পাইনি। বললাম, মানে? পরিষ্কার বাংলায় বললেন। ঝরঝরে, আমি তুমি কথা বলছি। বললাম, মানে? বললেন, আমি তো বাঙালি। বললাম, বাঙালি মানে? জামশেদপুরের। আচ্ছা, কিন্তু চেহারা গেটআপে তিনি কোনো চেন নেই, এবং জামশেদপুরের লোক। আহ, উনি বিভিন্ন কারণে একটা সময় ওনার ওই 65 দাঙ্গায় ওনার পুরো পরিবার শেষ হয়ে যায়। আচ্ছা তারপরে উনি ভারতবর্ষের বা হিন্দুদের ওপর প্রতিশোধ নেবেন বলে, এবং ওনার ব্রেন ওয়াশ করা হয়, উনি পাকিস্তান চলে যান, আচ্ছা এবং পাকিস্তানে চলে গিয়ে করাচিতে যান, এবং করাচিতে গিয়ে দেখেন যে আমাদের ভারতবর্ষের থেকে 1000 গুণ খারাপ রয়েছে ওখানকার মুসলমানরা। বিশেষ করে ভারতবর্ষ থেকে যে মুসলমানরা গেছেন, যাদের বলা হয় মুয়াজির, তারা পাকিস্তানের পাঠানরা তাদের মানে পোকামাকড়ের মতো দেখে, আচ্ছা এবং ও একটা বিচ্ছিরি কেসে ফেসে যায়। ও ততদিনে স্বপ্নভঙ্গ হয় যে পাকিস্তান অতটা পাক নয়, তার থেকে আমার ভারত 1000 গুণ ভালো। কোনো মানুষ ভুল করতেই পারে, আমার পরিবার শেষ করে দিচ্ছে, তো এই বদলা দিয়ে তো হবে না, আমার পাকিস্তান তো আরো খারাপ। হুম তখন সে ভারতবর্ষে তাকে ফিরিয়ে আনা হয়, এবং আনা হয় আমাদের এজেন্সির নজরে আসে, এবং ফিরে আসার পরে তিনি ঘটনাচক্রে আমার যিনি হ্যান্ডলার ছিলেন ওনার কাছে আসে, ওনার হাতে পড়ে। ওনার হাতে পড়ার পর উনি ওনাকে এই ভারত সেবার মন্ত্রে দীক্ষিত করেন। 71 সালে 70 সালে উনি আবার পাকিস্তান ফিরে যান, এবং তুমি শুনলে বিশ্বাস করবে না,
এখন গত 15 বছর ধরে আমার সঙ্গে যখন আলাপ হলো, উনি পাকিস্তানের যে বিশ্বের সব থেকে বড় অস্ত্র বাজার হচ্ছে ডেরা আদম খেল, পেশাওয়ার। সে ডেরা আদম খেল থেকে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক দিন 300 থেকে 400 কোটি টাকার অস্ত্র বিক্রি হয়। অস্ত্র মানে AK-47? পৃথিবীতে এমন কোনো অস্ত্রের নাম যেটা বলবে তুমি ওখানে পাওয়া যায়। আচ্ছা। ইটস লাইক তুমি যদি গড়িয়াহাট মার্কেটে যাও, গড়িয়াহাট মার্কেটে যেমন দেখছো গলি দিয়ে যাচ্ছ, সারি সারি চারদিকে জামা কাপড় লটকে, পাঞ্জাবি স্যুট এটসেট্রা, ওখানে অস্ত্র লটকানো থাকে। এক একটা জায়গায় তো তুমি স্ট্রিঙ্গার মিসাইল দেখছো, পৃথিবীর যত রকম মিসাইল ওখানে পাবে। এক একটা জায়গায় অত কিলো দরে বিক্রি হয় বুলেট, তোমার 9mm বুলেট বা 5.56, 7.62, এরকম ঢের পাহাড়ের মতো করে রয়েছে। হ্যান্ড গ্রেনেড, যত রকম ওপেন সবকিছু। হ্যাঁ সবকিছু open। সারা পৃথিবীর মানে ওই অস্ত্রগুলো দিয়ে যে কোনো দেশে অভ্যুত্থান ঘটিয়ে দেওয়া যায়। সারা পৃথিবীর সব থেকে বড় বেআইনি অস্ত্রের চালান হচ্ছে ডেরা আদম খেল। তোমার যদি টাকা থাকে, তোমার যদি সাহস থাকে, তুমি টাকা দিলে তোমার বাড়িতে, কলকাতায় তোমার বাড়িতে অস্ত্র ডেলিভার হয়ে যাবে, অবভিয়াসলি উইদাউট লাইসেন্স। পৃথিবীর যে কোনো অস্ত্র, যে কোনো অস্ত্র। এবং এটা ডেইলি প্রত্যেক দিন 250, 300, 350 কোটি টাকার বিজনেস হয়। এবং এই পুরো বিজনেসটা কন্ট্রোল করে আইএসআই। হুম। ড্রাগসের ব্যবসা, এই অস্ত্র আইএসআই কন্ট্রোল করে। আর আমার যে ডিপ অ্যাসেট, উনি এই ডেরা আদম খেলের একজন বড় হোমরা চোমরা ব্যবসায়ী কর্তা। কারণ তার শ্বশুর মশাই আইএসআই এর কর্নেল, আচ্ছা, মানে ওখানে গিয়ে উনি সংসার পেতে বসেছেন। এবং ওনার একমাত্র মেয়ের সঙ্গে, এবং সেটা এজেন্সি ডিসাইড করে দিয়েছে ওকে। যে এই তোমার টার্গেট। তো সিনেমার মতো একদম। সিনেমার থেকে ওই জন্য আমরা ধরনের দেখতে পারি না, যে এই তোমার টার্গেট ওই কর্নেলের একমাত্র মেয়ে, এবার তুমি ওকে, তোমার ওর সঙ্গে প্রেম করো, সম্পর্ক তৈরি করো, বিয়ে করো। আইএসআই কর্নেলের জামাই, একমাত্র জামাই, তা তো মুঠোয়, হাতের মুঠোয়। এবং নিজে তারপরে অস্ত্র ব্যবসাটা চালু করে, কর্নেলের ব্যবসাটা ওই ট্যাকল করতে শুরু করলো। পাকিস্তান আর্মি, আইএসআই তার পুরো পাকিস্তান জুড়ে তার প্রভাব, সে কাজ করছে আমাদের জন্য। এবং সে বলছে যে স্যার, আমার বিয়ে হয়েছে 25 বছর, আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে 17-18 বছরের। আমার স্ত্রী প্রচন্ড ভারত বিদ্বেষী, তার থেকে বেশি হিন্দু বিদ্বেষী। ও যদি কোনোদিন জানতে পারে যে আমি ভারতের লোক, আমাকে, আমি ঘুমন্ত অবস্থা আমার গলা কেটে দেবে, আমার শ্বশুর আমাকে গুলি করে মারবে। এই লোকটা, সে দেশপ্রেমিক নয় তো দেশপ্রেমিক কে? কেউ তো তার নাম জানে না। সে কোনো পুরস্কারের আশায় বসে নেই, সে কোনো খেতাবের আশায় বসে নেই, সত্যি নো ওয়ান সে। কেউ নেই। এবং আমার মনে আছে আমি যখন এনার সংস্পর্শে এসেছিলাম, আমাদের কাউসারের সংস্পর্শে আমি যখন এজেন্সিতে আসি, তখন উনি রিটায়ার করে গেছেন, বাট উনি ভীষ্ম পিতামহ, উনি তো আসতেন মাঝে মাঝে এজেন্সিতে। উনি আসলে আমরা হাত জোর করে বসে শুনতাম, যেমন বাবাদের প্রবচন শোনে লোকে। সব সিনিয়র জুনিয়র সব সবার কাজ ফেলে এসে ওই 1 ঘন্টা 2 ঘন্টা ওনার কাছে বসতাম। উনি একটা কথা বলতেন যে এজেন্সিতে তোমাকে কেউ জোর করে আনে, ইউ আর চুজেন। তোমাকে এজেন্সি, তুমি নিজের ইচ্ছায় তুমি এজেন্সিতে যেতে পারবে না, তোমাকে এজেন্সি খুঁজে নেবে। কিন্তু এজেন্সিতে আসলে তুমি একটা কথা ভেবে নিও, যে এর বদলে তুমি কিচ্ছু পাবে না। তুমি কোনো খেতাব পাবে না, কোনো পুরস্কার পাবে না, তোমার বাড়ির লোক জানবে না তুমি এজেন্সিতে, ভারতবর্ষের কোনো মানুষ জানবে না। তুমি হতে পারে বিদেশের মাটিতে পচে মরবে, জেলে থাকবে সারা জীবন, তোমার কেউ কোনো খোঁজ নেবে না। তুমি ধরা পড়লে ইউ আর অন ইউর ওন, সরকার সেটা মানবে না। তুমি যে রাষ্ট্রের জন্য কাজ করছো সেটা শুধুমাত্র ভারত মাতা জানবে। এরপর তুমি ডিসাইড করো ভারত মাতা সেবা করবে কি করবে না, তুমি এর বদলে কিচ্ছু পাবে না। এন্ড ডোন্ট এক্সপেক্ট এনিথিং। আর কি বলুন? সত্যি তো প্রেমের অনন্য নজির। হ্যাঁ, এবং বহু লোক করেছে, এবং বহু লোক, আমাদের ডিপার্টমেন্ট রয়েছে মিসিং ইন অ্যাকশন, যারা ভ্যানিশ হয়ে যায় তাদের পরিবারের কাছে সমস্ত আর্থিক সাহায্য পৌঁছাবে। মাসের পর মাস, বছরের পর বছর, তার স্ত্রী হোক, তার নেক্সট অফ কিন, মা হোক, মায়না, যখন যখন স্যালারি বাড়বে সেই হিসাবে ডিএ, এভরিথিং সব পাবে। শুধু সেই মা, সেই বোন, সেই কন্যা, সেই স্ত্রী, জানতে পারবেন। তারা জানতে পারবে না তাদের বাবা বা ভাই বা সন্তান কোথায়, যে কোনদিন ফিরবে না। আমরা তো এগুলো জেনে করেছি। আমার দুর্ভাগ্য আমি এখনো বেঁচে আছি।
আমরা তো সবসময় বলতাম যে আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট যদি আমার বডি ত্রিরঙ্গা দিয়ে লেপ্টে সেটাকে জড়িয়ে আমার বাড়িতে পৌঁছায়, আমার পুরো পূর্বপুরুষ আমাদের বংশ ধন্য হয়। আনফর্চুনেটলি আমি সেই সৌভাগ্য পাইনি, সেই সম্মান পাইনি। আরো বড় কিছু করার নিশ্চয়ই আপনার জানি না, বড় ছোট, এটা আমার একটা খুব ফ্রাস্ট্রেশন। আমাদের সার্ভিস শেষ হওয়ার পর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি কি করলাম? আপনি বলছিলেন ওই ঘটনাটা, তারপরে কি হলো? সে বাঙালি আহ, তারপর তো সে লম্বা চওড়া ঘটনা, উনি আমাকে যা সাহায্য করেছিলেন ভাবা যায় না। তারপরে যাকে আমরা এলিমিনেট করার টার্গেট করেছিলাম, আহ, সেখানে হবে অদ্ভুত, মানে এটা ভারত পাকিস্তান সীমান্তর একদম পাশে, পাক অকুপাইড কাশ্মীরে মুজফফরাবাদ ওই ওই এলাকাতে গড় হাবিবুল্লাহ। আর সেখানে একটা প্রায় 150 জিহাদিদের একটা লম্বা চড়া ট্রেনিং ছিল সেই, এবং এই ফিদায়ীদের পাঠানো হচ্ছিল ভারতবর্ষে। আর সেখানে আমি ওই ভদ্রলোককে এলিমিনেট করার কথা, মানে ওই জিহাদি লিডার, বিখ্যাত না কুখ্যাত না। তো সেটা আমার ফেল হয়, আচ্ছা এবং সেখানে আমার মনে আছে ভয় খুব একটা হয় না সব সিচুয়েশনে। তো যেখানে যেখানে ওই জিহাদিদের ওরা ওথ টেকিং ছিল যে কোরআনের শপথ নিয়ে করবে, সেই কুখ্যাত ভদ্রলোক এসেছিলেন এবং তার সঙ্গে আহ, হাফিজ মোহাম্মদ সৈয়দ ছিলেন। এটা একটা আনবিলিভেবল। হাফিজ হাফিজ মোহাম্মদ সাইদ, মোহাম্মদ সৈয়দ ছিলেন সেদিন, আর মাসুদ আজহার ছিল। আপনি সামনে থেকে দেখেছেন? হ্যাঁ, কিন্তু তখন তো এরকম ভাবে মারা যায় না, মানে আমি সাকসেস পাবো না, আমাকে ঝাঁঝরা করে দেবে। তো এদের এদের এরা তিনজন ছিল, মানে এটা একটা আনবিলিভেবল আমাদের সিচুয়েশন ছিল যে তিনজন বেসিক্যালি আমি বলছি যখন এটা আর কি আছে, মারলে মারবে। গাজী বাবা, যিনি IC 814 এর মাথা, যিনি পার্লামেন্ট অ্যাটাকের মাথা, ওকে এলিমিনেট করাচ্ছিল। আমি ফেল হই, কারণ আমরা যে আইডি সেট করেছিলাম সব ব্লাস্ট হয়েছে, সব হয়েছে। ওনাদের গাড়িটা লেট আসে, প্রথম গাড়িতে যারা আসে তারা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওনাদের গাড়িটা লেট আসে, একটা পার্টিকুলার রেস্টুরেন্টে বেঁচে যায়, ওর কপাল। তো সেখানে ওই যখন আমরা বললাম যে আমি যে আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ওই ভদ্রলোক যে মির্জা বেগ মির্জাই পাঠিয়েছিল যে এ তোমাকে সাপোর্ট করবে, আমি ওর অরিজিনাল নাম জানি না, আমাকে নিজেই বললো যে, আমি জিজ্ঞাসা করেছিলাম নাম, বলে স্যার हमारा इस प्रोफेशन में नाम थोड़ी पूछा जाता है, तो आप तो क्रिकेट का भक्त है, चलिए मान लीजिए हमारा कप्तान साहब के नाम ही आप लग लीजिए याद करने के लिए, इमरान। ইমরান। তো ইমরানকে আমি বলেছিলাম যে চলো আজকে তো বিকেল বেলায় কোরআনের শপথ হবে, তারপর নামাজ পড়বে, তারপর সব শেষ। তো সেখানে আমরা যাই, ওই মাঠের মধ্যে গিজ গিজ করছে ভিড়, সব ফিদাই। সেখানে আমি বাঙালি একা ঘুরে বেড়াচ্ছি। বাজার ভয়ের কি আছে, আমি তো ঘুরছি, কেউ তো জানে না আমি কে। একবার জানলে তো জানলে তো কি আর হবে? জানলে তো কিছু করার নেই। আর আমরা যখন এই সমস্ত কোভার্ট অপারেশনে যেতাম, আমাদের শার্টে আমরা কলারে সায়ানাইড ক্যাপসুল রাখতাম, যেরকম এই বাটন থাকে, হ্যাঁ যাতে 1 সেকেন্ডও আমাদের টাইম না লাগে, ধরা পড়ছি চিবিয়ে থাকো বাস। মানে এর থেকে তো ভালো কিছু হয় না, ও কিছু কারণ ধোয়া ছড় বাইরে। আমরা ঘুরছিলাম, তো আমাকে ইমরান বলছে, স্যার क्या है? तो कुछ नहीं लग रहा है ना, नहीं मजा आ रहा है। ঘুরছি ওই 150 এত বড় ভিড়, ধুলো প্রচন্ড, সব ফিদাইরা ঘুরছে, তার মধ্যে আমিও ঘুরছি। তো এটা খুব ইন্টারেস্টিং, বাট কিন্তু সেটা শেষ পর্যন্ত ফেলিয়ার হলো হলো না, এটা আপনার কোনো দোষ নেই, ছিল না, এটা ডেস্টিনি থেকে ডেস্টিনি। একদম। ও সেদিন ওর আল্লাহ জিতেছিল, পরে আমাদের বজরংবলী জিতে যায়, ওকে আমরা ইন্ডিয়াতেই এলিমিনেট করি, হ্যাঁ ও ছাড় পায়। কিন্তু সেদিন ওর আল্লাহ জিতে গেছে, সেই দিনের জন্য বেঁচে গেছে। বেঁচে গেছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এটা ভারতের ব্রহ্মাস্ত্র, এটা লক্ষ্যচ্যুত হয় না, ঘুরে আবার মারবো, বেড়েছি। এই এত এক্সাইটিং একটা সময় পার করে আপনি তারপরে রিসেন্ট মানে অবসর নেওয়ার পর এখন আপনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। কেন যোগ দিলেন? দেখো, আমি এগেন আমি বলি, আমার জীবনে আমার মা বাবা থেকেও, আমি ক্ষমা চেয়ে বলছি, আমার মা বাবার থেকেও আমার বেশি সম্মান করি কাজের জায়গায়, মানসিক দিক থেকে আমার কাউসারকে।
আর.এন কাউসার। উনি একটা জিনিস বলেছিলেন যে যখন এজেন্সিতে জয়েন করছো, তুমি যতদিন বেঁচে থাকবে তুমি কিন্তু দেশের কাজ করবে। ন্যাশনাল সিকিউরিটি তোমার জন্য সব থেকে বড় প্রায়োরিটি। এবং ন্যাশনাল সিকিউরিটি কাজ তুমি ভেবো না তুমি অবসর নিয়ে নিচ্ছ তো ন্যাশনাল সিকিউরিটি থেকে সরে গেলে না। তোমার শেষ মানে নিঃশ্বাস অবধি তুমি করবে, তুমি চেষ্টা করবে যাতে তোমার মৃতদেহ যেন ন্যাশনাল সিকিউরিটির কাজে লাগে। আমরা তো জানি এই যে ফিদাইদের তো আমরা চিনি, আমরা বর্ডারে জানি কার সঙ্গে লড়তে হবে। হাফিজ মোহাম্মদ সৈয়দের ছবি তো আমরা জানি ও জিহাদিদের মাথা আঁকা। এলিমিনেট করার সুযোগ পেলে নিশ্চয়ই করবো, করাও হচ্ছে। কিন্তু শত্রু কি শুধু ওপারে রয়েছে? শত্রু এপারে নেই? এই শত্রুদের হাত থেকে কাদের বাঁচাবে? অভয়ার মতো আমাদের কন্যা, আমাদের সন্তান, আমাদের বোন নৃশংসতম ভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। সেই কেস যারা চাপিয়ে দিচ্ছে ঝাড়খণ্ড থেকে ফোন করে নাকি ঝাড়গ্রাম থেকে ফোন করে, সে দেশের শত্রু নয়? তার সঙ্গে কে লড়বে? শেখ শাহজাহানকে যারা বলছে শেখ শাহজাহান সমাজসেবী, সার্টিফিকেট দিচ্ছে, সে দেশের শত্রু নয়? তার সঙ্গে কে লড়বে? আমরা না লড়লে কারো লড়বে? হাফিজ মোহাম্মদ সৈয়দ একটা বিচার, সোচ বিচার যেটাকে হিন্দিতে বলে, একটা সোচ, একটা চিন্তা, কারেক্ট? হাফিজ মোহাম্মদ সৈয়দদের চেহারা বদলে যায়। কখনো হাফিজ মোহাম্মদ সৈয়দরা ওই পাঠানি পড়ে, আর ভারতবর্ষের হাফিজ মোহাম্মদ সৈয়দরা নীল সাদা শাড়ি পরে। শত্রু তো সবাই, আর আমরা শত্রুটা একটু বেশি চিনি। আমরা ভালো করে জানি এরা কি করে আর এদের জন্য কি করতে হয়, কারণ এরা বেশি ক্ষতিকর। তোমার বাড়িতে এসে কেউ বাইরে থেকে একটা ইট মেরে কাঁচ ভেঙে দিল, সেটা একটা আলাদা। আর তোমার বাড়ির কাঠের ফার্নিচার গুলোতে যদি উই পোকা ধরে যায় তো ভেতর থেকে খেয়ে ফেলবে, এবং সেটা খাচ্ছে। আজকে যদি আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার বাংলাদেশের হেড জসিমউদ্দিন রহমান, সে হসপিটাল থেকে বেরোনোর আগে সে বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনি মোদির কোট আনকোট মোদির কুশাসন থেকে বেরিয়ে এসে পূর্ব পাকিস্তান গড়তে আমাদের সাহায্য করুন। স্বাধীন পূর্ব পাকিস্তানে আমরা আপনাকে মাথায় করে রাখবো। চিকেন স্নেক কেটে দিন আমাদের, আমরা উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন করে দেবো। এটা অন রেকর্ড ভিডিও, এবং সেই ভিডিও 1.5 বছর হয়ে গেল। আমি বিভিন্ন চ্যানেলে যখন গেছি ডিবেটে, রিপাবলিকও গেছি, এবং আজও আমি কাউন্ট করি। সেই ভিডিওটা যেদিন বেরোলো সেদিন আমি বলেছিলাম যে আমি অনুরোধ করছি যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি একটা রিজয়েন্ডার দিন, তা প্রেস কনফারেন্স করুন। এটা একটা টেরোরিস্ট, সার্টিফাইড টেরোরিস্ট, ডেজিগনেটেড টেরোরিস্ট। সে আটখানা ব্লগার, মুক্তমনা ব্লগার হত্যার দায়ে যার ফাঁসির আদেশ হয়েছিল, ইউনূস এসে তাকে ছেড়ে দিয়েছে। আর সে মুক্তি পাওয়ার সময় আপনাকে আহ্বান জানাচ্ছে স্বাধীন পূর্ব পাকিস্তান গড়ার জন্য। আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনি একটা রিজয়েন্ডার দিন যে একটা টেরোরিস্ট কি বলছে তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই, আমরা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে রয়েছি। আমি সংবিধানের শপথ নেওয়া বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, আমার দায়িত্ব আমরা ওকে রিজয়েন্ডার দিই। উনি অথবা ওনার বহু মূর্খপাত্র রয়েছে, ওই একটা আছে না 2.5 বছরের জেল খাটা যে কথায় কথা লাফালাফি করে, জেলের পোকা, সেটা আছে। অনেক লোকজন আছে, ওই জালি এমবিএ ডিগ্রির ভাইপো, কেউ তো প্রোটেস্ট করুক। এবং আমি এটা অন কাউন্ট বলছি, আমি রিপাবলিকের চ্যানেলে পর্দায় বলেছি, বহু পডকাস্টে বলেছি, প্রতিবার আমি কাউন্ট করতাম, এখন অব্দি 112 বার আমি চ্যালেঞ্জ করেছি। অন কাউন্ট পুরোনো প্রোগ্রাম দেখাতে পারি, 112 বার, 112 দিন আমি চ্যালেঞ্জ করতাম যে হয় আপনি এটাকে রিজয়েন্ডার দিন, নাহলে আমি আপনাকে জিহাদি করবো, আর নাহলে আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন, আমি কোর্টে প্রমাণ করবো। কারণ আমি তো 112 বার বলছি। একটা তৃণমূল কংগ্রেস থেকে একটা লোক বললো না যে জসিমউদ্দিন রহমানি টেরোরিস্ট। আমরা আগে শুনতাম বাংলার পুরোনো আমলে বাড়ির বউয়ের নাকি ভাসুর বা শ্বশুরের নাম নিত। এটা তো ওতে জসিমউদ্দিন রহমানি কি সেই পর্যায়ে তার নাম নেওয়া মানা? পুরো তৃণমূল, তার সরকার, পুলিশ সবার ভাসুর হয়ে গেলেন নাকি শ্বশুর? এই কারণ কি ভোট ব্যাংক? অ্যাবসলিউটলি। এটা দেখো, এটা একটা
কি ন্যাশনাল সিকিউরিটির আগে আসতে পারে? হ্যাঁ কেন, আমি তোমার আরেকটা উদাহরণ দিচ্ছি। মোহাম্মদ সাহাবউদ্দিন পাকিস্তান ইসলাম, এবং আমার কাছে ভিডিওগুলো রয়েছে, আমি তো অপেক্ষা রয়েছি যে উনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন বা কোর্টে কেস টেস করুন। আমি তো আদালতে অনেক কিছু নিয়ে চলে যাব, দুর্ভাগ্য করছেন না। আমি তো ওপেন চ্যালেঞ্জ করি, মোহাম্মদ সাহাবউদ্দিন পাকিস্তান সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট, পাকিস্তান পিপলস পার্টি, এই নওয়াজ শাহবাজ শরীফের মন্ত্রী ছিলেন, ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার। আমার কাছে তারের এক ভিডিও রয়েছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো, তুমি তোমার এই পডকাস্টে সেগুলোকে ইনক্লুড করে দেবো, লোকে দেখুক, লোকে জানুক। সেখানে মোহাম্মদ সাহাবউদ্দিন টিভি ইন্টারভিউতে বলছেন যে আমরা 370 ফিরিয়ে আনবো, আমরা কাশ্মীরকে আজাদ করব ইনশাল্লাহ। তাকে যখন সাংবাদিক বলছেন যে আপনি এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছেন, উনি বলছেন কারণ ভারতবর্ষে আমাদের অনেক এম্প্যাথাইজার রয়েছে। কার নাম বলেছিলেন? অরুন্ধতী রায়, অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। পাকিস্তান সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট বলছে আমাদের এম্পাথাইজার রয়েছে, কোট অ্যান্ড কোট, প্রতি কটা শব্দ দায়িত্ব নিয়ে বলছি। একটা রিজন্ডার গেছে, তাকে ওইটাই মানতে হয় সংস্কৃতে, মৌনাং সম্মতি লক্ষণম। এই জিহাদিদের বিরুদ্ধে লড়বে কে? আমরা যদি না লড়ি তো লড়বেটা কে? এই জন্যই আশা যে শুধু বর্ডারে লড়াই তো যা লড়ার লড়েছি, এখন তো বয়স হয়েছে, এখন মানুষের কাছে পৌঁছাতে হবে, বলতে হবে। আগে কথা কম বলতাম, গুলি ডালে চলতো, এখন গুলির দরকার নেই, মানুষকে বোঝাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের সমাধিস্থ করতে হবে। সেই সমাধির উপর নতুন আবার ফুলের চারা লাগাবো আমরা। পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন বলবো না, বেশ কয়েক বছর, 2014 সালে বর্ধমান ব্লাস্ট, তারপর থেকে কিন্তু এই স্লিপার সেল যেটা আমরা শুনে আসি, আমরা তো অতটা জানি না, যেটুকু আমরা শুনেছি মিডিয়া থেকে, যে বহু বছর এই স্লিপার সেল শান্ত থাকে, কিন্তু কোন একটা সময় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট পেলে এরা মাথা চাগার দিয়ে ওঠে। সেই সময়টা কি এখন এসে গেছে? কারণ আমরা কদিন আগে শুনলাম বনগাঁতে কিন্তু হাদি, যে আমাদের ভারত বিরোধী ছিল বাংলাদেশে, তার যারা মানে শুটার যারা, তাদেরকে পাওয়া গেছে বনগাঁয় বহাল তবিয়তে ঘুরছে। দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অবভিয়াসলি এই যে র্যাডিকালাইজেশন, ডির্যাডিকালাইজেশন, স্লিপার সেল, হাউ টু কন্ট্রোল ইট, এগুলো নিয়ে তোমার দুটো তিনটে এপিসোড করতে হবে, কারণ সময়ের সংক্ষিপ্ততা থাকে, এটা লম্বা চওড়া ব্যাপার। সমস্যাটা হচ্ছে যে যেটা তুমি বললে, আমি সবসময় এই কথাটা ইউজ করি, যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। যে দেখবে তুমি একটা, যে যখন কলকাতাতে দেখবে যে কলকাতাতে যখন ডেঙ্গুর খুব উপদ্রব হয়, তো তখন কি পৌরসভা থেকে মশা মশা মারে, মশা মারে না, জল, জলটা, জমা জল। কারণ জমা জলেই মশার লাভ ভালো, আর সেটাকেই বলা হয় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। এই যে র্যাডিকালাইজেশন, এই যে স্লিপার সেল তৈরি হচ্ছে, সেই জমা জলটা বাম আমল থেকে শুরু হয়েছে। কারণ তোমার মনে আছে যে বুদ্ধবাবু যখন বলেছিলেন যে বেআইনি মাদ্রাসা নিয়ে, আমরা ন্যাশনাল গ্রাম, তখন আমি সার্ভিসে হাত তুলে স্যালুট করেছিলাম যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছেন বাংলা বেআইনি মাদ্রাসা। 24 ঘন্টার মধ্যে দেখলাম উনি এত শ্রদ্ধেয় মানুষ, উনি ডিগবাজি খেয়ে গেলেন। কারণ ওনাকে কন্ট্রোল করতো। কারণ এটা শুধু ভোটের রাজনীতি নয়, যেটা কালকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে, এবং এখনো মুখ্যমন্ত্রী, সংবিধানের শপথ নেওয়া, ওপেন প্ল্যাটফর্ম থেকে বলছেন যে ওই কমিউনিটি আমি সরে গেলে করে। 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে বলেছে। মানে এটা তো আমরা হায়দ্রাবাদে দেখেছি। আসাদুদ্দিন ওয়াইসি, যে মিম, ওনার ভাই আকবরউদ্দিন ওয়াইসি বলেছিলেন, আকবরউদ্দিন বলেছিলেন 15 মিনিটে সাফ করে দেবো, তিনি বলছেন 1 মিনিটে হতে পারে, ইম্প্রুভমেন্ট হয়েছে, পারফরমেন্স আরো বেটার। সেটা একবার চেষ্টা করে দেখুন। আর এই গ্রেট ক্যালকাটা কিলিং, আই এম সরি গ্রেট কেন বলা জানি না, একবার নরসংহার করার চেষ্টা করে দেখুন, ওই দুঃসাহস দেখান, তারপর দেখবেন যে হিন্দু সনাতনী সমাজ কাকে বলে, ভারতবর্ষের সরকার কাকে বলে, সব বুঝে যাবে। সেই সময় সোহরাবর্দী ছিলেন, আর এই সময়ের কালে কে? না, সোহরাবর্দী উনি ছিলেন, কিন্তু সোহরাবর্দীর মাথার উপরে যারা ছিলেন তারা যে কি করেছেন ইতিহাস তো মনেই রাখে। আর আজকে নরেন্দ্র মোদী জি আছেন, অমিত শাহ জি আছেন, একবার চেষ্টা করে দেখুক। আমি লোককে বলি, অনেকে জিজ্ঞাসা করে যে
কি পার্থক্য আগের ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষে? এটা আমার একটা প্রশ্ন ছিল, মানে ভেবেছিলাম আপনাকে করব, যে আপনি যখন ছিলেন কমান্ডো সার্ভিসে, সেই সময় অনেক আগে, তখন নরেন্দ্র মোদীর আসেনি সরকারে। না, তারপরে তো এখন দেখছেন যে আপনার ঘর মে ঘুসকে মার রহে হ্যাঁ লোক, এটার তফাৎ আপনি দেখতে পাচ্ছেন? আমার অসম্ভব প্রিয় সিনেমা হচ্ছে 62 ভারত যখন চায়নার কাছে ভয়ঙ্কর ভাবে মার খেলো, একটা দুর্দান্ত সিনেমা রয়েছে হাকিকত। হাকিকত। যারা আমি টিভিতে এখনো দেখে আমি কাঁদি। শুনতাম মা বাবাদের কাছে যে সিনেমা দেখে নাকি লোকে কাঁদতে কাঁদতে বেরোতো হাকিকত দেখে। পার্থক্য, এখন উড়ি যখন চলে বা ধুরন্ধর চলে, পুরো হল কাঁপিয়ে ভারত মাতা কি জয়, এটাই হচ্ছে পার্থক্য। আমরা এখন ঘরে ঢুকে মারব। ভারতবর্ষ গান্ধী বুদ্ধর দেশ। অহিংসা আমরা বিশ্বাস করি, হিংসায় বিশ্বাস করি না। তার মানে এই নয় যে গাল বাড়িয়ে দেবো মার খাওয়ার জন্য। এক বিন্দু আমাদের এখানে রক্তপাত হবে পেহেলগাঁওয়ে, আমরা গুড়িয়ে দেবো ওদের লোকজনকে। শুধুমাত্র মহাত্মা গান্ধীর দেশ নয়, আমরা না না না, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশ, এবং আমাদের এনএসজি, আমাদের বলা হয় ব্রহ্মাস্ত্র, এবং আমাদের যে লোগো সেটা কি? সুদর্শন চক্র। তো সুদর্শন চক্রেরও তো দেশ। একদম। এবং কৃষ্ণের হাতে বাঁশিও রয়েছে, সুদর্শন চক্র রয়েছে। আমরা তো এখন বলি যে সময় ব্যবহার যে ভগবান এবার কিছুদিনের জন্য বাঁশিকে ছুটি দাও, আমরা আগে পশ্চিমবঙ্গে সুদর্শন চক্র আনি, পরিষ্কার হোক শান্ত হোক পৃথিবী, আবার বাঁশি তুলে নেবে। শুধু আমরা ওই বৈষ্ণব গান গাইতে আসিনি, আমরা শাক্ত সেটাও দেখাবো। এবং তারপরে অবভিয়াসলি বৈষ্ণব ধর্ম আমাদের সঙ্গে আছে, বৈষ্ণব ধারা আমাদের সঙ্গে রয়েছে, শান্তি প্রেমের বাণী সব আসবে। আগে শান্ত তো করি, পিশাচের নৃত্য বন্ধ হোক, এবং এটা করতে হবে, এছাড়া অপশন নেই। বাঙালিদের হিন্দু সনাতনী সমাজের এটা কিন্তু শেষ ধর্মযুদ্ধ। আমি 2026-কে কোনো মতেই নির্বাচন হিসাবে দেখছি না, এটা শেষ ধর্মযুদ্ধ। আর আমরা যদি এই ধর্মযুদ্ধে হেরে যাই, হারবো তো না, আমরা জিতবই। কিন্তু আমাদের সেই সর্বশক্তি দিয়ে আমাদের ভাবতে হবে এটা জীবনের শেষ লড়াই আমরা করছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সনাতনী হিন্দু সমাজের জন্য, আত্মরক্ষার জন্য শেষ জান প্রাণ দিয়ে লড়তে হবে। দেখা যাক ক্ষমতা ওদের কতটা আছে, কতটা আমাদের ক্ষমতা আছে। এটা বললে চলবে না। 6 ফিট 8 ইঞ্চি না 10 ইঞ্চির আফজল খাঁকে 5 ফিট 7 ইঞ্চির শিবাজি মহারাজ বাঘ নখ দিয়ে চিরে দিয়েছিল। আমরা চিরতে জানি, আমরা শিবাজির বংশধর, দেখাবো। চেষ্টা করে দেখুক আফজল খাঁ। তো নির্বাচন তো একদম দোরগোড়ায়, তো বাংলার মানুষদের কোনো একটা বার্তা দিতে চান, তারা কিভাবে কি ভেবে ভোট দিতে যাবে? দেখো, এটা আমি সবসময় বলবো, বাংলার মানুষ, আপনি যখন ইভিএম এর বোতামটা হাত দেবেন না, কারোর মুখ আপনার সামনে যেন না আসে, কোনো নেতা নেত্রী কিচ্ছু না। আপনি শুধু আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার হাজবেন্ড, আপনার নিজের মুখটা মাথায় রাখুন যে আমি কি করব, এদের ভবিষ্যৎ নিয়ে আমি খেলবো। আমি কি আবার বাংলার মেয়েকে চাইবো? কি পেয়েছি আমরা সেটা দেখছি। আমি কি চাইবো আমার মেয়ে অভয়া হোক? আমি কি চাইবো আমার মেয়ে আমার কামদুনির সেই হতভাগা মেয়েটি হোক? চাইবো না, না। আমি কি চাইবো আমার সন্তান ওই গোবর্ধন দাস আর ওনার পুত্র হোক? বাস, বাকিটা আমরা বুঝে নেবো, মানুষ বুঝবে। আমরা সেটাই চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমরা সেই রোলটাই প্লে করছি। আমি চেষ্টা করি, আমাকে যখন বলে যে আপনি নিজেকে কিরম ভাবে দেখতে চাইছেন, চারণ কবি মুকুন্দ দাস, স্বাধীনতা সংগ্রামের, আমি জানি না কজন বাঙালি আজ তার নাম জানে। সেটা একটা গুলি ছোড়েনি, একটা বোমা মারেনি, ইংরেজরা তো ভয় কেন পেত? কারণ ও গ্রামে গ্রামে গিয়ে বাংলার মানুষকে সেই ফেলে দাও রেশমি চুরি শুনিয়েছে। তো আমাদের তো করতে হবে এবার, অপশন কোথায়? নাহলে আমি আমার সুখী গৃহকোণ সবকিছু, বম্বে সংসার, এখন বলো চাকরি, সব ছেড়ে দিয়ে কেন চলে এসেছি? কারণ এরপরে আমি জানি, আমি যেন এমন পরিস্থিতি কোনোদিন না হয় যে সারা জীবন আমি গ্লানিতে ভুগি, যখন বাংলা এত কিছু হলো আমি কেন চুপ করে বসেছিলাম। মানে এখানে ভারতীয় জনতা পার্টিতে আমি কোনো জায়গায় নামরা, তো আমারও তো কন্ট্রিবিউশন হবে। রাম সেতু বানানোর সময় কাঠবিড়ালির তো কন্ট্রিবিউশন ছিল, সেটুকু কন্ট্রিবিউট করতে পারি। শুধু এই লড়াইটা শ্রমিক বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, মোদিজি, অমিত শাহজি নয়, এই লড়াইটা আমারও তো।
আমারও তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে রয়েছে, এই লড়াই তোমারও, এই লড়াই প্রত্যেকের, আমাদের হিন্দু সমাজের, আমাদের প্রত্যেকটা বাঙালির। আমরা যে জায়গায় যাচ্ছি, বাংলা অলরেডি অন্তত এই বাংলা আমরা ক্ষমতায় আসবই, ভারতীয় জনতা পার্টি আসবেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি 5-10 বছর লাগবে এই বাংলাকে কবরস্থান থেকে ফিরিয়ে আনতে। ধ্বংস করে দিয়েছে। আমরা অন্য আলোচনায় করব কখনো সুযোগ পেলে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আমি বাংলার বাইরে থেকে দেখছি যে কি অবস্থা কোথায়। আমি একটা এক্সাম্পল দিই, এই লাস্ট আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন দাভোস থেকে দেবেন্দ্র ফডনভিস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, 28 লক্ষ কোটি টাকায়, রিপিট 28 লক্ষ কোটি টাকা বিদেশি বিনিয়োগ এনেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী 15,000 কোটি টাকা। বাংলার ছেলেরা কি করবে, সন্তানরা কি করবে? বাংলা তো বৃদ্ধাশ্রম হয়ে গেছে, সব বাইরে। আমি কিছুদিন আমার পুরনো কোম্পানির কাজে আমি গুজরাটে গেছিলাম, মুন্দ্রায় একটি জমায়েতে বসে আড্ডা মারছে কিছু ছেলে পুলে দাঁড়িয়ে, ওখানে কাজ করে, রিফ্লেক্টিং জ্যাকেট পরা ওখানকার কাজ করে, বাংলায় কথা বলছে। আমি গিয়ে ওর সঙ্গে কথা বলতে শুরু করলাম, ওরাও 2-4 জন আমাকে চেনে, যেহেতু টেলিভিশন চ্যানেলে মুখটুক দেখে। তো আমি বললাম যে ভাই তোমরা কত বছর ধরে আছো? স্যার অনেক বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল আমরা মুন্দ্রা পোর্টে কাজ করছি, আদানি গ্রুপে। বললাম তোমরা বাংলায় ফিরে চলো, তোমার গিয়ে তো দিদি তো আহ্বান জানাচ্ছেন, 5,000 টাকা করে দেবেন বলেছেন মাসে। তো একটি ছেলে বলছে স্যার একটা উপকার করবেন। আমি বললাম, বলো। বলো ওই দিদিমণির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবে না কেন? বলে আমরা মাসে 5,000 টাকা করে ওনাকে পাঠাবো। আমি সেমি স্কিল লেবারার, এখানে 45,000 টাকা মামলার পাই, আমি বাংলায় কি 5,000 টাকা? এই বাংলার পরিবর্তন আনতে হবে, এই বাংলা চলবে না, এটাকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে আরো বেশি। আমরা বলতাম পাঞ্জাবে একটা সময় যখন খালিস্তান মুভমেন্ট পিকে ছিল, যে পাঞ্জাব 20 বছর পেছনে চলে গিয়েছিল সন্ত্রাসবাদের কারণে, সেই পাঞ্জাব ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর যেটা বাংলায়, ওই যে বললাম উই পোকা, ভেতর থেকে সিস্টেমটাকে পুরো শেষ করে দিয়েছে। এটা বদলাবে, এটা পরিবর্তন আনতে হবে, আর আসবে। এই যদি পরিবর্তনটা আসে এবং তারপরে যদি আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়, মানে আমাদের স্টেট, সেক্ষেত্রে আপনি 3টে কঠোর সিদ্ধান্ত কি কি নেবেন? না না, প্রথমত এই প্রশ্নের কোনো উত্তর হয় না, কারণ আমি ভারতীয় জনতা পার্টিতে একজন অত্যন্ত সামান্য সাধারণ সৈনিক হিসেবে জয়েন করেছি। কারেক্ট? আমার 1% কোনো রকম অ্যাসপিরেশন নেই, নেতা হওয়ার ইচ্ছা নেই। আমি তো বললাম চারণ কবি মুকুন্দ দাস, আমি সেটাই করব, মানুষকে জাগাবো। এবং আমাকে নেতৃত্ব যারা আছেন, শ্রমিক বাবু, শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, এরা আমার থেকে রাজনীতিতে 1,000 মাইল এগিয়ে। আমাকে যা আদেশ করা হবে আমি চোখ বুজে করব। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে হাইপোথেটিক্যাল, প্রথম কাজ হবে যেটা আমি সবসময় বলি, বাংলার পুলিশ, কলকাতার পুলিশ দক্ষতার অভাব নেই, কিন্তু ওদের যেটা খুব ইউজ করি, কোট আনকোট অ্যাক্টিভলি ডিঅ্যাক্টিভেটেড করে রাখা হচ্ছে, এটাকে বদলাতে হবে। পুলিশকে বলতে হবে যাও তোমরা, এই উত্তরপ্রদেশে আমরা দেখেছি মুলায়ম সিং যাদব কুখ্যাত গ্যাংস্টার আতিক মোহাম্মদের পুকুরের সঙ্গে হ্যান্ডশেক করছে মঞ্চে দাঁড়িয়ে, মেসেজ কি গেছে বোঝা যাচ্ছে সারা উত্তরপ্রদেশ পুলিশ। আর ওই উত্তরপ্রদেশে বিধানসভায় দাঁড়িয়ে যোগীজি বলেছিলেন মিট্টি মে মিলা দুঙ্গা, আর মিট্টি মে মিলা দিয়া, সেই মেসেজও গেছে। আজকে উত্তরপ্রদেশ দেখো, অনেক চেঞ্জ। পশ্চিমবঙ্গে এই কেষ্টা মন্ডলরা যেরকম ভাবে গালিগালাজ করতো, একটা মেসেজ গেছে। আমি বহু পুলিশ অফিসারদের সঙ্গে কথা হয়, নিচু স্তরে পুলিশ অফিসার, ওরা পারছে না আর, ওদের মুক্তি দাও, মুক্তি করে দাও, মুক্তি দাও। এবং বলে যে তোমরা রং দেখবে না, জাত দেখবে না, ধর্ম দেখবে না, বর্ণ দেখবে না, আইন শৃঙ্খলা শাসন পরিত্র। 7 দিনের মধ্যে বাংলার আইন শৃঙ্খলা চেঞ্জ হবে। প্রথম কাজ আইন শৃঙ্খলা। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি আইন শৃঙ্খলা এই দিক দিয়ে বলছি, কেন্দ্রীয় সরকারকে অল আউট সাপোর্ট দেওয়া, অনুপ্রবেশকারীদের খোঁজে বার করো, আইন অনুযায়ী ব্যবস্থা হোক, ডিপোর্শন হোক, অথবা ডিপোর্ট না করে জেলে থাকা, হোয়াট এভার। পশ্চিমবঙ্গের একজন অনুপ্রবেশকারীকে, যারা আজকে হাজার হাজার টাকা আমাদের করদাতাদের টাকায় এই সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে, রেশন থেকে শুরু করে সব, সেগুলো তো বন্ধই। একজন অনুপ্রবেশকারী যেন পশ্চিমবঙ্গের মানুষের 1
কিলো চিনি নিতে না পারে। এটা আমাদের নিশ্চিত করতে হবে। অনুপ্রবেশকারীকে সরাতে হবে এবং স্যানিটাইজ করতে হবে পশ্চিমবঙ্গকে। এর জন্য অল আউট কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীকে এই পশ্চিমবঙ্গ সাহায্য করবে। নাহলে পশ্চিমবঙ্গ পরাধীন হয়ে যাবে। এটা আমরা করতে দিতে পারি না। আমাদের শেষ আশ্রয়। ৩ নম্বর জেলা সেবা খুব গুরুত্বপূর্ণ। যত কেস পেন্ডিং পড়ে আছে, এই লাল চুল কানে দুল আছে, এদের বিচারের দরজায় পৌঁছে দেওয়া এবং যে হাজার হাজার বিজেপির কর্মী সমর্থক যাদের পেছনে শয়ে শয়ে কেস দিয়ে রেখেছে, এই সকল গাঁজা কেস, এগুলোকে শেষ করা। কারণ একটি রাজনৈতিক দল, ভারতবর্ষের পৃথিবীর অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, সেই দলটি করার জন্য, ভারত মাতা কি জয় বলার জন্য, বন্দে মাতরম, জয় শ্রীরাম বলার জন্য তাদের গাঁজা কেস দেওয়া হচ্ছে। এগুলো তো যতটা সম্ভব দ্রুত গতিতে, প্রায়োরিটিতে এই কর্মী সমর্থক, কারণ তারাই তো আমাদের শক্তি। আমরা কে? কেউ না। আসল শক্তি তো গ্রাসরুটের ছেলেরা, যারা গ্রামে ওই ভয়াবহ অত্যাচার, হুমকি ধমকি, পুলিশ, তৃণমূলের গুন্ডা, তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, আর তারা গাঁজা কেস খাচ্ছে। পুলিশকে যদি আমরা শুধরে দিতে পারি, আইন শৃঙ্খলা কেরম হবে? চোখের সামনে আমি তো উত্তরপ্রদেশ দেখছি, আমি তো সারা ভারতবর্ষ ঘুরি। আজকে উত্তরপ্রদেশে যোগী বাবার নামে অপরাধীরা এসে জেলে কান্নাকাটি করছে কি আমাদের জেলে ঢুকিয়ে দাও, আমাদের অ্যারেস্ট করো, বাইরে থাকলে পুলিশ মেরে দেবে। হাফ এনকাউন্টার, রোমিও হবে তো হাফ এনকাউন্টার, পায়ের নিচে গুলি মারবে। দেখ, করে দেখ। এই আইনের শৃঙ্খলা তো আনতে হবে। এখানে এখন ওই শাসকের আইন চলছে, আইনের শাসন নেই, সেটা তো বলবৎ করতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকটা সময় দিলেন। আপনার সাথে তো আড্ডা শেষ হওয়ার নয়, আরো বোধহয় 2-3টে এপিসোড করলেও এত কথা আমাদের জানার ইচ্ছা সেগুলো বোধহয় পূর্ণ হবে না। তবু সময় সীমিত, আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। জয় হিন্দ। জয় ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়।